মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। হ্যাঁ, সহজ তো নাই রে বালচুন। কত মিছা কথা বানায় বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন, সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে, আর ওই ময়মনসিংহ সে বসে শুনিচ্ছে। শুনেন, আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন? আচ্ছা, আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি এগুলো শুনলেন বসে বসে, কিছু কইলেন না? সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মানলেও তো ময়মনসিংহে শব্দ পৌঁছাবে না। 100 কিলোমিটার দূরে শব্দ নাকি শুনিছে। তারপর কালামপুরের যুদ্ধের শব্দ নাকি শুনিছে কিশোরগঞ্জ থেকে, এটা 200 কিলোমিটার দূরে। দেখেন, ইতিহাস কইতেছে 8 মিনিটে কতগুলা মিছা কথা বানায় বানায় কইল। পাবলিকের টাকা খরচা করে সব বালসাল জোকার গুলা মেতাকার করে সংসদ ভবনে। আবার দেখেন কইতেছে শিল্পকলার গান হইতে দেয় নাই প্রফেসর ইউনূসের আমলে, বাউল গান হইতে দেয় নাই। শুনেন, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। শুনিছেন? এই যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্তরে সাংস্কৃতিক আয়োজনে হামলা হইল, শিল্প একাডেমিতে সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, বাউলদের নিয়ে সাধুসঙ্গ হয়েছে, গান হয়েছে, নাটক হয়েছে, লালন গীতি হয়েছে। এইগুলো এরা কয়, মিছা কথা কেন কইলো? এগুলো এক্সপান্স কেন করা হইলো না? এর গোষ্ঠীরা সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত। খাওয়া দেন এডিটর সাহেব এবার। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু, ওরে মাতার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। খাইছু? হোম ডেলিভারি পাইছু? হ্যাঁ, হালা বালশুন ফজা পাগলা। সে আবার নালিশ করে। ফজা পাগলা যারা বলে তারা নাকি অসভ্য। শুনেন, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শুনেছেন? ও নিজেই ফজা পাগলা উপাধি পাইয়া উচ্ছ্বসিত হয়েছিল, পারলে নাচে। এই যে দেখেন কি কয়, এই পেপারেও আসিছে, এডিটর সাহেব ভিডিও দেখান। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরা। দেখলাম যে ঠিকই বলছে। দেখেছেন? আচ্ছা বলেন, তোর কি মাথা মোতা ঠিক আছে? নাই তো, পুরাই আওলায় গেছে। এই হইতেছে মুক্তিযুদ্ধের বীর আইকনিক ফিগার। এই মুক্তিযুদ্ধ কি মাল তাইলে বুঝেন? তাইলে মুক্তিযুদ্ধ তাইলে কি জিনিস? এই সংসদের রাজাকার কইয়া হুঙ্কার দেয়। দেখেন, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখেছেন? হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিছে। এই যে দেখেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপরে সে ঐতিহাসিক মিছিল শুরু হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস পাল্টায় গেল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যত মুক্তিযুদ্ধ বিএনপি এদেরকেও খেদাইবে পাবলিক। দেশ চালাইতে পারতেছে না, তাই এইসব কইয়া মাঠ গরম রাখতেছে, যেন এইসব নিয়ে কেউ কথা না বলে। ভিলেজ পলিটিক্সের কৌশল আর কি। 71-এর স্বাধীনতা সংগ্রামের 2nd ডিভিশনের প্লেয়ার হইয়া বিএনপি এরকম মুক্তিযুদ্ধ
বিএনপির মুক্তিযুদ্ধ কেন খাবো? মিষ্টি গেলে ঘোষের মিষ্টি খাবো, আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধ শুনবো, বিএনপির কাছে কেন শুনবো মুক্তিযুদ্ধ? ওর কাছে কেন শোনা লাগবি? বিএনপি দলই তো ছিল না ৭১-এ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে তো দল হিসেবে। মুক্তিযুদ্ধের অবিসংবেদিত নেতা মুজিব ওরফে সোহরাওয়ার্দীর বডিগার্ড। নায়িকাই যদি দেখা লাগে তাহলে ঐশ্বরিয়া রাইরে দেখবো, ময়ূরীরা তো দেখবো না। যাই হোক, জোকাররে নিয়ে আর কথা না বাড়ে। এইবারে আন্দালিব পার্থ। আন্দালিব পার্থ কইতেছে, কেন তরুণেরা জুলাই জুলাই করে? তরুণেরা দেখে নাই আওয়ামী আমল? তারা শেয়ার মার্কেটে দরবেশ বাবার হাতে ফকির হইয়া যাওয়া কথা জানে না, কারণ তাদের বয়স ছিল তখন 10 বছর। এই পার্থ, এটা কোনো যুক্তি হইল? এই বক্তিমায় তো মুক্তিযুদ্ধের কথা কইছেন। আপনি মুক্তিযুদ্ধে দেখিছেন? দেখেন না, আপনার জন্ম তো 1974-এ। আপনি তো মুজিবের শাসনও দেখেন নাই। ওদের তো বয়স 10 বছর। আপনি তো মুজিবের আমলে বিছানায় হাগু করেছিলেন যখন মুজিবের বাকশাল চলে। আপনি ৭১ বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন, আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন। আপনি তখন বিছানায় হাগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন। আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি! হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন, আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই ৩৬ দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা ২০০৮ থেকে গত ১৭ বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 ইয়ার্স অফ এজ। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। কি ভয়ানক কথা! কেমনে জানলেন ফিল করেন না? আপনি কি অন্তর্জামী? 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে এ পার্থরা? আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বের হয়ে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমেই এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আমি একদিকে তো অবশ্যই আত্মার রুহুর মাগফিরাত কামনা করি, অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে। এই নতুন বাংলাদেশ বানাইতেছেন, এই আপনার কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনি যে পার্থ এত বাক্য জারিলেন ফ্যাসিস্ট শাসন নিয়া, আপনি ওই ফ্যাসিস্ট আমলে তো হাসিনার প্রশংসা করতে করতে কায়ত হয়ে পড়ে যেতেন। সোহরাওয়ার্দীর বডিগার্ড তো আপনার প্রেরণা ছিল। আমি ব্যানে ব্যানে করছি না, আপনি নিজেই কইছেন। দেখেন কি কইছিলেন, এডিটর সাহেব দেখান, শোনায় দেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো যেটা সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। শুনেছেন? আচ্ছা, আর এক কথা বলি, আপনি তো 2019-এ বিএনপি জোট ছাড়িয়েছিলেন। এই যে দেখেন, ঘোষণা দিয়াই 2022-এ যখন বিএনপি সমমনা 12টা দল নিয়ে জোট করলো, সেটা তো গেলেন না। জোট ছাড়ার পরে আপনার দলের কোনো সিগনিফিকেন্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না তো। আপনি তরুণদের টানতে পারেননি কইতেছেন, তরুণদের বুঝাইতে পারেননি কইতেছেন,
আপনার দলের আদর্শ কর্মসূচি বুঝাইতে পারছেন, আপনার দল বড় হয় না কেন? আপনি যে কইলেন অসংখ্য জুলাই করেছেন, এটা তো বাংলাদেশের মানুষ দেখিছে, তাই না? ঈদের পরে আন্দোলন, আর কেসি গেটের মধ্যে থেকে স্লোগান দেওয়া, বালুর ট্রাক সরাইতে না পারা, এগুলো বলেন না কেন?